সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। 2025 সালে এসএসসি বা নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ নতুন বইয়ে আজকে আমরা সপ্তম অধ্যায় শুরু করতে যাচ্ছি। সপ্তম অধ্যায় জনসংখ্যা, পপুলেশন। এই অধ্যায়টা আজকে থেকে আমরা শুরু করব। আর কিভাবে পড়তে হয় সেই বিষয়টা কিন্তু প্রতিটা ভিডিওতে আমরা মাঝে মাঝে বলে দিই। আর প্রতিটা লাইন আমাদেরকে বুঝে পড়ার ট্রাই করতে হবে। দেন তার সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট যে লাইনগুলো আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেগুলো আমাদের আন্ডারলাইন করতে হবে। আর বেস্ট অফ ইম্পর্টেন্টগুলো নোট ডাউন করে নেওয়াটা উচিত। আর আন্ডারলাইন করে রাখবো, তার সাথে সাথে যেগুলো আমরা ইম্পর্টেন্স কোশ্চেন পাবো সেগুলোকে আমরা নিজে ঘুরে ফিরিয়ে প্রশ্ন করব, উত্তর করব। নিজেদের মুখে আমরা সেগুলো প্র্যাকটিস করব, তাহলে খুব ভালো মনে থাকবে। অনেকে মেমোরাইজ করে যায়, বাট আমরা নিজেরা প্রশ্ন করব, নিজেরা উত্তর করব, তাহলে সবচেয়ে বেশি মনে থাকবে। দেখো আমরা কিভাবে পড়ি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব, পেজ হলো ফলো করে দিও। তো আমরা স্টার্ট করি। বর্তমান পৃথিবীতে চিকিৎসা বিজ্ঞানের উন্নতি, সংক্রামক রোগ প্রতিরোধ, প্রতিষেধক আবিষ্কার, পুষ্টিকর খাবার, স্বাস্থ্যকর পরিবেশ, নিরাপদ পানি, জলের ব্যবহার ও শিক্ষার প্রসার ঘটেছে। তাহলে বর্তমানে পৃথিবীতে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে কি কি প্রসার ঘটেছে সেই বিষয়টা এখানে একটু দেখি। তাহলে বর্তমান পৃথিবীতে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে কি কি প্রসার ঘটেছে, কি কি প্রসার ঘটেছে একটু দেখো। সংক্রামক রোগ প্রতিরোধ, এটা প্রসার ঘটেছে। প্রতিষেধক আবিষ্কার প্রসার ঘটেছে। পুষ্টিকর খাবার, তাছাড়া স্বাস্থ্যকর পরিবেশ বা নিরাপদ পানীয় জলের ব্যবহার এবং শিক্ষার প্রসার ঘটেছে। এই বিষয়গুলো বর্তমান চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে এই বিষয়গুলো কি হয়েছে, অনেক প্রসার ঘটেছে। প্রসার বলতে যেটাকে আমরা বুঝি যে অনেক দূর দূরান্ত ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে, বিস্তার করেছে। ফলে নবজাতক মানে ছোট শিশুদেরকে বোঝানো ও শিশু মৃত্যুর হার হ্রাস পেয়েছে। তাহলে নবজাতক ও শিশু মৃত্যুর হার কি পেয়েছে, হ্রাস পেয়েছে। মানুষের আয়ুষ্কাল বৃদ্ধি পেয়েছে, তাহলে চিকিৎসা উন্নতির ফলে মানুষের আয়ুষ্কালও বৃদ্ধি পেয়েছে। উন্নত দেশগুলোতে জন্মহার বৃদ্ধি কিছুটা কমালেও উন্নয়নশীল দেশগুলোতে এ হার কমেনি। এর ফলে পৃথিবীর জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। অর্থনৈতিক কর্মকাণ্ডে জনসংখ্যার গুরুত্ব রয়েছে। তাহলে কিসের কর্মকাণ্ডে জনসংখ্যার গুরুত্ব রয়েছে, অর্থনৈতিক কর্মকাণ্ডে। তাহলে অর্থনৈতিক কর্মকাণ্ডে কার গুরুত্ব রয়েছে, জনসংখ্যার গুরুত্ব রয়েছে। এভাবে আমরা প্রশ্ন করছি, দেখো এখানে দুইটা কোশ্চেন পেয়ে গেলাম। তো অর্থনৈতিক কর্মকাণ্ডে কার গুরুত্ব রয়েছে, জনসংখ্যার। আবার কিসের কর্মকাণ্ডে জনসংখ্যার গুরুত্ব রয়েছে, অর্থনৈতিক কর্মকাণ্ডে। পরিমিত শ্রম শক্তি ব্যতীত উন্নয়ন সম্ভব নয়। আবার জনাধিপত্য অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে সমস্যা। প্রাকৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও ভৌগোলিক উপাদানগুলো পৃথিবীর বিভিন্ন স্থানকে জনবহুল বা জনবিরল করে তোলে। তাহলে সব কোন উপাদানগুলো পৃথিবীর বিভিন্ন স্থানকে জনবহুল বা জনবিরল করে তোলে? এটা হচ্ছে প্রাকৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং ভৌগোলিক উপাদানগুলো। প্রাকৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ভৌগোলিক এই চারটি উপাদান পৃথিবীর বিভিন্ন স্থানকে জনবহুল ও জনবিরল করে তোলে। তাহলে পৃথিবীর বিভিন্ন স্থানকে জনবহুল ও জনবিরল করে তোলে কোনটি? প্রাকৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও ভৌগোলিক উপাদানগুলো। জনসংখ্যা বৃদ্ধি বর্তমান বিশ্বব্যাপী সমস্যা। তাহলে বর্তমানে বিশ্বব্যাপী সমস্যা কোনটি? জনসংখ্যা বৃদ্ধি। বর্তমানে বিশ্বব্যাপী সমস্যা কোনটিকে বলা হয়, জনসংখ্যা বৃদ্ধি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই দেখে রাখবা। বর্তমানে বিশ্বব্যাপী সমস্যা কোনটি, জনসংখ্যা বৃদ্ধি। এইভাবে আমরা নিজেরা কোশ্চেন করবে, নিজেরাই আনসার করব। পৃথিবীর জনসংখ্যা, এখানে পৃথিবীর জনসংখ্যার ঘনত্বর কথা উল্লেখ করা হয়েছে। এই যে মানচিত্রটা দেখতে পাচ্ছ, পৃথিবীর জনসংখ্যার ঘনত্ব, পৃথিবীর জনসংখ্যা অধিক জনবসতি এটা চিহ্ন, কম জনবসতি এটা। তো উত্তর, দক্ষিণ, পশ্চিম, পূর্ব এই বিষয়গুলো দিয়েছে। বাট এ অধ্যায়ে আমরা কোন কোন বিষয়গুলো শিখতে পারবো, এখানে কিন্তু সবগুলো দিয়ে দিয়েছে। এ অধ্যায় পার্ট শেষে আমরা যা যা শিখতে পারবো এখানে দিয়ে দিয়েছে। তো এখানে কি কি দিয়েছে একটু দেখা উচিত। তো তোমাদের আর একটা বিষয় বলি, যেটা অনেকে জানেই না। তো এখানে দেখবা, এখানে যে শেষে আমরা যা যা শিখবো এখান থেকে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ তোমাদের সৃজনশীল প্রশ্নের ভিতরে গ, ঘ এবং খ নাম্বারে প্রশ্ন দিয়ে থাকে এর ভিতর থেকে। অনেকে রিলাইজই করে না।
দেখো বিশ্বের জনসংখ্যার বর্তমান পরিস্থিতি ও পরিবর্তন ধারা ব্যাখ্যা করতে পারবে। তারপর একটা দেশের জনসংখ্যা পরিবর্তনকে প্রভাবিত করার নিয়ামক সমূহ ব্যাখ্যা করতে পারবো। তারপরে অভিবাসনের কারণ, সুফল কুফল ব্যাখ্যা করতে পারবো। অভিবাসনের সুফল কুফল সম্পর্কে সচেতন হব, অন্যকে সচেতন করব। প্রাকৃতিক সম্পদের উপর জনসংখ্যা প্রভাব বিশ্লেষণ করতে পারবো। জনসংখ্যা ঘনত্ব, জনসংখ্যা বন্টন ব্যাখ্যা করতে পারবো। জনসংখ্যা ঘনত্ব, জনসংখ্যা বন্টনের প্রভাবসমূহ বিশ্লেষণ করতে পারবো। বাংলাদেশের বর্তমান জনসংখ্যা বৃদ্ধির হার, সৃষ্ট সমস্যা সমাধানের উপায় ব্যাখ্যা করতে পারবো। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি রোধের উপায় ব্যাখ্যা করতে পারবো। তাহলে এই বিষয়গুলো আমরা শিখতে পারবো, বাট ওইখান থেকে অনেক সৃজনশীল কোশ্চেনের প্রশ্ন আসে। বিশ্বের জনসংখ্যার বর্তমান পরিস্থিতি পরিবর্তনের ধারা। প্রেজেন্ট সিচুয়েশন অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন অ্যান্ড ইটস চেঞ্জিং প্যাটার্ন। আমরা জানি এই পৃথিবী হাজার হাজার যুগ পেরিয়ে এসেছে। খ্রিস্টীয় সালের প্রারম্ভ থেকে প্রায় ১,৫০০ বছর পৃথিবীর জনসংখ্যা খুব ধীরে এবং পরবর্তীতে তুলনামূলকভাবে দ্রুত বৃদ্ধি পেতে থাকে। দেখো খ্রিস্টীয় সালের প্রারম্ভ থেকে প্রায় ১,৫০০ বছর পৃথিবীর জনসংখ্যা খুব ধীর গতিতে বেড়েছে। তাহলে পৃথিবীর জনসংখ্যা খুব ধীরে বেড়েছে কত হাজার বছর থেকে, প্রায় ১,৫০০ বছর থেকে, বাট পরবর্তীতে তুলনামূলক দ্রুত বৃদ্ধি পেতে থাকে, অনেক বেশি বৃদ্ধি পেতে থাকে, জনসংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পায়। এই যে সময়ের সঙ্গে জনসংখ্যা পরিবর্তনের তারতম্যকে জনসংখ্যা পরিবর্তনের গতিধারা বলে। তাহলে যে সময়ের সঙ্গে জনসংখ্যা পরিবর্তনের তারতম্যকে জনসংখ্যা পরিবর্তনের গতিধারা বলে। তাহলে সময়ের সঙ্গে জনসংখ্যা পরিবর্তন তারতম্যকে জনসংখ্যার কি বলে? জনসংখ্যা পরিবর্তনের গতিধারা। তাহলে জনসংখ্যা পরিবর্তনের গতিধারা কাকে বলে একটা সংজ্ঞা, বাট আর একটা প্রশ্ন এর ভিতরে, সময়ের সঙ্গে জনসংখ্যা পরিবর্তন তারতম্যকে কি বলে? জনসংখ্যা পরিবর্তনের গতিধারা। প্রতি ১০ বছর কিংবা ৫ বছর অন্তর বর্তমান বিশ্বের জাতীয় ভিত্তিতে লোক গণনা করার প্রচলন রয়েছে। প্রতি ১০ বছর অথবা ৫ বছর, তাহলে কত বছর? প্রতি ১০ বছর অথবা ৫ বছর অন্তর বর্তমান বিশ্বে জাতীয় ভিত্তিতে লোক গণনা করার প্রচলন রয়েছে। তাহলে বর্তমান বিশ্বে জাতীয় ভিত্তিতে লোক গণনা করার প্রচলন রয়েছে কত বছর পরপর? প্রতি ১০ বছর অথবা ৫ বছর অন্তর। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স, দেখে রাখো। ১৬৫৫ সালের আগে তা ছিল না। তাহলে কত সালের আগে লোক গণনা প্রচলন ছিল না? ১৬৫৫ সালের আগে। কত সালের আগে লোক গণনা প্রচলন ছিল না? ১৬৫৫ সালের আগে। ধীরে ধীরে এই লোক গণনা প্রসার লাভ করে, মানে চারিদিকে বিস্তার হয়ে যায়, ছড়িয়ে ছিটে যায়। বর্তমানে সকল দেশেই জাতীয়ভাবে লোক গণনা করা হয়। তাহলে বর্তমান সকল দেশের ভিতর যখন হয় সেগুলোকে বলা হয় জাতীয়ভাবে। লোক গণনায় দেখা যায় যে পৃথিবীর জনসংখ্যা ক্রমে বৃদ্ধি পাচ্ছিল। তাহলে পৃথিবীর জনসংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছিল, লোক গণনায় দেখা যায়। কিন্তু সপ্তদশ শতাব্দীর পরে জনসংখ্যা বৃদ্ধির হার কিছুটা কমে আসে। তাহলে কত শতাব্দীর পরে জনসংখ্যা বৃদ্ধির হার কিছুটা কমে আসে? সপ্তদশ শতাব্দীর পরে। তাহলে সপ্তদশ শতাব্দীর পরে জনসংখ্যা বৃদ্ধির হার কিছুটা কমে আসে। তাহলে এভাবে প্রশ্ন করব, কত শতাব্দী পরে জনসংখ্যা বৃদ্ধির হার কিছুটা কমে আসে? সপ্তদশ। তবে পরবর্তীতে ২০০ বছরের মধ্যে পৃথিবীর মোট জনসংখ্যা দ্বিগুণ হয়। তাহলে ২০০ বছরের মধ্যে পৃথিবীর মোট জনসংখ্যা কত গুণ হয়? দ্বিগুণ হয়। আবার পৃথিবীর মোট জনসংখ্যা দ্বিগুণ হয় কত বছরের মধ্যে? ২০০ বছরের মধ্যে। ১৬৫০ সালে পৃথিবীর মোট জনসংখ্যা ছিল ৫০০ মিলিয়ন। তাহলে ১৬৫০ সালে পৃথিবীর মোট জনসংখ্যা ছিল কত মিলিয়ন? ৫০০ মিলিয়ন। পৃথিবীর মোট জনসংখ্যা ছিল ৫০০ মিলিয়ন কত সালে? ১৬৫০ সালে। ১৮৫০ সালে বৃদ্ধি পেয়ে হয় ১.২ বিলিয়ন। তাহলে ১৮৫০ সালে বৃদ্ধি পেয়ে কত বিলিয়ন হয়? ১.২ বিলিয়ন। তাহলে কত সালে বৃদ্ধি পেয়ে ১.২ বিলিয়ন হয়? ১৮৫০ সালে। ১৮৫০ সালের পর কৃষি শিল্প ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন সাধিত হয়।
তাহলে কত সালের দিকে পৃথিবীর কৃষি ও শিল্পক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন হয়? 1850 সালের পর। কৃষি ও শিল্পক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন সাধিত হয় কত সালের পর? 1850 সালের পর। তাহলে 1850 সালের পর কৃষি ও শিল্পক্ষেত্রে বৈপ্লবিক উন্নতি সাধিত হয়। এর ফলে জনসংখ্যা বৃদ্ধির গতি আরও দ্রুত হয়। তাহলে এর ফলে জনসংখ্যা বৃদ্ধি যেহেতু কৃষিক্ষেত্রে শিল্পক্ষেত্রে উন্নতি সাধিত হয়েছে, এর সাথে সাথে জনসংখ্যা বৃদ্ধি দ্রুত হয়। মাত্র 100 বছরের মধ্যে পৃথিবীর মোট জনসংখ্যা আবার দ্বিগুণ হয়। তাহলে কত বছরের মধ্যে মোট জনসংখ্যা দ্বিগুণ হয়? 100 বছরের মধ্যে। তাহলে 100 বছরের মধ্যে পৃথিবীর মোট জনসংখ্যা আবার কয় গুণ হয়? দ্বিগুণ হয়। পৃথিবীতে মোট জনসংখ্যা আবার দ্বিগুণ হয় কত বছরের মধ্যে? 100 বছরের মধ্যে। 1950 সালে পৃথিবীর মোট জনসংখ্যা ছিল প্রায় 2.53 বিলিয়ন। এখন প্রশ্ন, 1950 সালে পৃথিবীর মোট জনসংখ্যা ছিল কত বিলিয়ন? 2.53 বিলিয়ন। তাহলে পৃথিবীর মোট জনসংখ্যা ছিল প্রায় 2.53 বিলিয়ন কত সালে? 1950 সালে। কত সালে? 1950 সালে। আচ্ছা, মিলিয়ন আর বিলিয়নের ভিতর পার্থক্যটা একটু বলি। এমতে মিলিয়ন, আর মিলিয়ন কত হয়? 1 মিলিয়ন সমান 10 লক্ষ। তাহলে 1 মিলিয়ন সমান কত লক্ষ হয়? 10 লক্ষ হয়। তাহলে কত লক্ষ হয়? 10 লক্ষ। 1 মিলিয়ন সমান কয় লক্ষ হয়? 10 লক্ষ হয়। এখন 1 মিলিয়ন সমান যদি 10 লক্ষ হয়, তাহলে 1 মিলিয়ন সমান 10 লক্ষ হলে তাহলে 1 বিলিয়ন সমান কত? 100 কোটি। 100 কোটিতে 1 বিলিয়ন হয়। এটা জানো অনেকে। 2017 সালে 7.60 বিলিয়ন এসে দাঁড়িয়েছে। তাহলে 2017 সালে কত বিলিয়ন লোক সংখ্যা এসে দাঁড়িয়েছে? 7.6 বিলিয়ন। তাহলে 7.6 বিলিয়ন এসে দাঁড়িয়েছে জনসংখ্যা কত সালে? 2017 সালে। যদি এই হারে জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে তাহলে 2030 সালে অনুমোদিত জনসংখ্যা দাঁড়াবে 8 বিলিয়নের উপরে। তাহলে জনসংখ্যা বৃদ্ধি এই হারে যদি জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে তাহলে তারা বিজ্ঞানীরা ভবিষ্যৎবাণী করেছে 2030 সালে জনসংখ্যা দাঁড়িয়ে যাবে কত? 8 বিলিয়নের উপরে। তো এখানে একটা চিত্র দেওয়া আছে পৃথিবীর জনসংখ্যা পরিবর্তনের একটা আনুমানিক চিত্র দেওয়া আছে। দেখো, আনুমানিক না, এটা পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির পরিবর্তন কিভাবে হয়েছে সেটা দেখো। 1950 সালে হয়েছে 2.53 বিলিয়ন। 1960 সালে হয়েছে 3.3 বিলিয়ন। তারপরে 1970 সালে হয়েছে 3.69 বিলিয়ন। 1980 সালে 4.45 বিলিয়ন। মানে 10 বছর পর পর যেহেতু গণনা করেছে এই জন্য। 1990 সালে হয়েছে 5.32 বিলিয়ন। 2000 সালে 6.13 বিলিয়ন। 2010 সালে 6.92। 2015 সালে হয়েছে 7.35। 2017 সালে হয়েছে 7.60 বিলিয়ন। এই যে বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির হার 1950 সাল থেকে 2017 সাল পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধির হারটা কিভাবে বেড়ে হয়েছে একটু দেখো। এখানে পিকচারটা খুব সুন্দর করে দিয়ে দিয়েছে। আর যেটা আমরা পড়লাম অবশ্যই তোমরা আন্ডারলাইন করে নিতে পারো, যেগুলো ইম্পর্টেন্ট করছেন বা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট গুলো নোট ডাউন করতে বলা হয়েছে খাতায় তোমাদেরকে। আর এখানে যে অধ্যায় পাঠ শেষে আমরা দেখলাম, এটা কিন্তু অবশ্যই তোমাদের বেশি ভালো করে ফলো করতে হবে। এখান থেকে সৃজনশীল প্রশ্ন দেয়। আর যারা এখনো আন্ডারলাইন করতে পারো না, আন্ডারলাইন করে নিতে পারো। কিভাবে পড়লাম, যেভাবে পড়লাম এইভাবে পড়লে তোমাদের সবচেয়ে বেশি মনে থাকবে। এইভাবে পড়াটা উচিত। আর প্রতিটা লাইন কিন্তু আমি বুঝতে পেরেছি, তোমাদের বুঝে বুঝে পড়া উচিত স্লো মোশনে, যাতে বুঝতে পারো প্রতিটা লাইন। আর যদি বুঝে পড়তে পারো এমসিকিউ, সিকিউ, তার সাথে শর্ট কোশ্চেন সবচেয়ে ভালো হবে। উপরের তথ্য বর্ণনা থেকে দেখা যাচ্ছে যে বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির ধারাকে সাধারণত 3টি পর্যায়ে বিভক্ত করা হয়েছে। তাহলে বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির ধারাকে সাধারণত কয়টি পর্যায়ে বিভক্ত করা হয়েছে? মাত্র 3টি পর্যায়ে বিভক্ত করা হয়েছে। এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির ধারাকে সাধারণত কয়টি পর্যায়ে বিভক্ত করা হয়েছে? 3টি পর্যায়ে। এই 3টি পর্যায়ের ভিতর একটি আছে মাধ্যমিক পর্যায়, ইনিশিয়াল স্টেজ। তাহলে মাধ্যমিক পর্যায়, একটা প্রাথমিক পর্যায়, আর একটা সাম্প্রতিক পর্যায়। তাহলে 3টি পর্যায়ে বিভক্ত করেছে। তাহলে প্রাথমিক পর্যায় বা ইনিশিয়াল স্টেজটা দেখি।
সুদূর অতীতকাল থেকে ১৬৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে প্রাথমিক পর্যায় বলে। তাহলে সুদূর অতীতকাল থেকে ১৬৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে কি কাল বলে? প্রাথমিক পর্যায় বলে। তাহলে কোন কোন পর্যায় বলে? প্রাথমিক পর্যায় বলে। একটা প্রশ্ন, আবার প্রশ্ন হচ্ছে প্রাথমিক পর্যায় কাকে বলে? সুদূর অতীতকাল থেকে ১৬৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে প্রাথমিক পর্যায় বলে। একটা প্রশ্ন। তাহলে প্রাথমিক পর্যায় ছিল কত খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত? খ্রিস্টাব্দ পর্যন্ত ১৬৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময় পৃথিবীর মোট জনসংখ্যা ও বৃদ্ধির হার উভয় ছিল খুবই কম ছিল। এ পর্যায়ে পৃথিবীর সকল অংশের জন্ম ও মৃত্যুর হার উভয় খুব বেশি ছিল। মানে এই পর্যায়ে পৃথিবীর সকল অংশের জন্ম ও মৃত্যুর হার উভয়ই খুব বেশি ছিল। তার মানে জনসংখ্যা বৃদ্ধি কম বেশি হয়েছিল। তারপরে মাধ্যমিক পর্যায়টা দেখি। মাধ্যমিক পর্যায় বা মিডিল স্টেজ, মাধ্যমিক পর্যায় ১৬৫০ থেকে ১৯৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে মাধ্যমিক পর্যায় ধরা হয়। তাহলে ১৬৫০ থেকে ১৯৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে কোন পর্যায় ধরা হয়? মাধ্যমিক পর্যায় ধরা হয়। আবার মাধ্যমিক পর্যায়ের সময়কাল কত ছিল? ১৬৫০ সালে ১৯৫০, ১৬৫০ থেকে ১৯৫০ সাল পর্যন্ত। এই পর্যায়ের প্রথমে ধীরে এবং পরে দ্রুত গতিতে জনসংখ্যা বৃদ্ধি পায়। এই সময়ে কিছু অঞ্চলে মৃত্যুর হার হ্রাসের ফলে এবং কিছু অঞ্চলে অভিগমনের ফলে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। আফ্রিকা ও এশিয়ার পূর্বের মতো জন্ম মৃত্যুর উভয় বেশি থাকার কারণে জনসংখ্যা বৃদ্ধির হার অপেক্ষাকৃত কম থাকে। মানে আফ্রিকা এবং আফ্রিকা মহাদেশ এবং এশিয়া মহাদেশে পূর্বের মতো জন্ম মৃত্যুর হার উভয় বেশি থাকার কারণে জনসংখ্যাটা বৃদ্ধির অপেক্ষাকৃত কম থাকে। মনে করো প্রচুর জন্মগ্রহণ করছে বাট তার চেয়ে বেশি মারা যাচ্ছে, তাহলে বৃদ্ধির হারটা কমে যাবে। এরকম হয়তো সবসময় আছে আফ্রিকা এবং এশিয়া মহাদেশে। তারপর আছে দেখো সাম্প্রতিক পর্যায়। সাম্প্রতিক পর্যায় রিসেন্ট স্টেজ ১৯৫০ সাল থেকে ২০২১ সময় পর্যন্ত সাম্প্রতিক পর্যায় বলা হয়। তাহলে সাম্প্রতিক পর্যায়ভুক্ত কেন বলা হয়? কারণ বর্তমানকে বলা হয় সাম্প্রতিক পর্যায়। রিসেন্ট স্টেজ ১৯৫০ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত, তাহলে ১৯৫০ থেকে ২০২১ সাল পর্যন্ত সময়কে কি বলে? সাম্প্রতিক পর্যায়। তাহলে সাম্প্রতিক পর্যায় কাকে বলে? ১৯৫০ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত সময় পর্যন্ত সাম্প্রতিক পর্যায়ভুক্ত বলা হয়। বিগত কয়েক দশকে সমগ্র বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার সার্বিকভাবে যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। তবে বিশ্বের অঞ্চল ভিত্তিতে দুই ধারা লক্ষ্য করা যায়। তাহলে বিশ্বের অঞ্চল ভিত্তিতে কয়টি ধারা লক্ষ্য করা যায়? দুইটি ধারা লক্ষ্য করা যায়। বিশ্বের অঞ্চল ভিত্তিতে কয়টি পর্যায় লক্ষ্য করা যায়? বিশ্বের অঞ্চল ভিত্তিতে দুইটি ধারা লক্ষ্য করা যায়। কয়টি ধারা? দুইটি ধারা। এটা ভেরি ইম্পর্টেন্ট। জনসংখ্যা বৃদ্ধির সাম্প্রতিক পর্যায়, মানে জনসংখ্যার বৃদ্ধির সাম্প্রতিক পর্যায় বা বর্তমান পর্যায়কে বোঝানো হয়। যেমন উন্নত অঞ্চল, ডেভেলপ রিজিয়ন, উন্নয়নশীল অঞ্চল, ডেভেলপিং রিজিয়ন। তাহলে কয়টি ধারা রয়েছে? জনসংখ্যা বৃদ্ধির সাম্প্রতিক পর্যায় কয়টি? দুইটি। জনসংখ্যা বৃদ্ধির সাম্প্রতিক পর্যায় কয়টি? দুইটি। একটা উন্নত অঞ্চল আর একটা হচ্ছে উন্নয়নশীল অঞ্চল। উন্নত অঞ্চল বা উন্নত দেশসমূহ। এখানে দেখো উন্নত অঞ্চল জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস পেয়েছে। জনসংখ্যার বৃদ্ধির হারটা কি পেয়েছে? হ্রাস পেয়েছে এবং জনসংখ্যা স্থিতিশীল। এগুলো হচ্ছে উন্নত অঞ্চলে বা উন্নত দেশে। জনসংখ্যা কাঠামো দেখলে বোঝা যাবে এর ভূমি কম প্রশস্ত, উপরের দিকে প্রশস্ত কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং স্ফীত হয়ে উপরের দিকে গিয়ে আবার সরু হয়েছে। উন্নত দেশসমূহ নারী ও পুরুষের শতকরা বৃদ্ধির হারে খুব বেশি পার্থক্য নেই এবং নির্ভরশীল জনসংখ্যার পরিমাণ কম। কর্মক্ষম জনসংখ্যার পরিমাণ অনেক বেশি, ফলে দেশের অর্থনৈতিক কার্যাবলীতে তারা যথেষ্ট অবদান রাখে। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।